আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ঢাকা সেনানিবাসের MES ভবনকে সাময়িক কারাগার ঘোষণা। বাংলাদেশ আয়তনে ইতালির অর্ধেক, কিন্তু 17 কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে প্রধান উপদেষ্টা। রাতের মধ্যে প্রজ্ঞাপন না হলে মঙ্গলবার মার্চ টু সচিবালয় কর্মসূচি শিক্ষকদের। পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদেই, মির্জা ফখরুল। এবার সরকারি কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচি ঘোষণা। NTRCA ভবনে তালা আন্দোলনকারীদের। SSC ও সমমানের পরীক্ষার ফল 16 অক্টোবর। নাসিরউদ্দিন সাহেব, আপনি ইতোমধ্যে 4 থেকে 5টা দল বদল করেছেন, রাশেদ খান। ঢাবিতে ভর্তির আবেদন শুরু 29 অক্টোবর। এবার শাপলা প্রতীক চায় বাংলাদেশ কংগ্রেস। ভোলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার। সয়াবিন তেলের দাম লিটারে 13 টাকা বাড়ল। রাজধানীর 2 স্থানে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী আটক। এবং ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সেনানিবাসের MES ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 1 শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর 541 এর 1 এর ক্ষমতা বলে এবং দ্য প্রিজনস অ্যাক্ট 1894 এর ধারা 3B অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নং 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। বাংলাদেশ আয়তনে ইতালির অর্ধেক, কিন্তু 17 কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে দেওয়া প্রধান বক্তার বক্তব্যে একথা জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ছোট ভূমির দেশ, আয়তনে ইতালির অর্ধেক, কিন্তু আমরা 17 কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি। পাশাপাশি আশ্রয় দিচ্ছি 13 লাখ রোহিঙ্গা শরণার্থীকে, যারা মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে এসেছে। তিনি বলেন, আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, যা আমাদের প্রধান খাদ্যশস্য। আমরা বিশ্বের শীর্ষ ধান, শাকসবজি ও মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশগুলোর একটি। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে MPOভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার MPOভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জানান, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা আগামীকাল মঙ্গলবার মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন। আজিজি আরও বলেন, সোমবার রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয়, তাহলে তা লং মার্চ ও চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে। শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে। পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 13 অক্টোবর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের বিষয়টি তুলে ধরেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব পরিষ্কার করে বলছি যে পিআর আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে এটা থেকে পিআরে যাবে, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে যাবে, কিন্তু এখন তো এটা সম্পর্কে কিছুই জানে না জনগণ। ঢাকা কলেজের শিক্ষক শিক্ষার্থী ধস্তাধস্তি ও হামলার ঘটনায় সারা দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে BCS জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়। সোমবার বিকাল 3টায় গণমাধ্যমকে তথ্য জানান সংগঠনের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ মাসুদ রানা খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানাতে এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার দাবিতে মঙ্গলবার থেকে দেশের সব সরকারি কলেজে শিক্ষকরা
শ্রেণীকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, আগামী 15 অক্টোবরের পর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক কমিটি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ দপ্তরের ফটকে তালা দিয়েছেন একদল চাকরি প্রত্যাশী। সোমবার বেলা 4:45টার দিকে তারা তালা লাগিয়ে ভবনের ভিতরে অবস্থান নেন। পরে বিকাল 4:30টায় তালা ভেঙে আন্দোলনকারীদের ভবনের বাইরে বের করে দেয় পুলিশ। এরপর থেকে পুলিশের ভেতরে আর আন্দোলনকারীরা বাইরে অবস্থান করছেন। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা এদিন শাহবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলা মোটর এলাকা ঘুরে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান নেন। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 16 অক্টোবর প্রকাশিত হবে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, আগামী 16 অক্টোবর সকাল 10টায় ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা 2025-এর ফলাফল আগামী 16 অক্টোবর সকাল 10টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। জাতীয় নাগরিক পার্টির চেয়ে গণ অধিকার পরিষদ মিনিমাম 5 গুণ বড় রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, এনসিপি এবং গণ অধিকার পরিষদ আপাতত একীভূত হওয়ার সম্ভাবনা নেই। সম্প্রতি একটি গণমাধ্যম সংলাপ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি প্রায়ই বলেন গণ অধিকার পরিষদ এনসিপিতে জয়েন করতে চায়। আমরা নাকি যোগদান করার জন্য মুখে আছি। গণ অধিকার পরিষদের অনেক নেতা নাকি তাদের সঙ্গে যোগাযোগ করছে। তিনি এমন অনেক মিথ্যাচার করেছেন। আমার প্রশ্ন হলো, নাসির উদ্দিন সাহেব, আপনি কোন দলের নেতা ছিলেন? আপনি 4 থেকে 5টা দল ইতোমধ্যে বদল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-2026 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী 29 অক্টোবর থেকে শুরু হবে। এই আবেদন প্রক্রিয়া আগামী 16 নভেম্বর পর্যন্ত চলবে। আগামী 13 ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক, বিদিশা কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি যখন শাপলা পাওয়ার জন্য অনড় অবস্থায় রয়েছে, সেই পরিস্থিতিতে আরও একটি দল নির্বাচন কমিশনের কাছে এ প্রতীকটি চেয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মোহাম্মদ ইয়ারুল ইসলাম তাদের ডাবু প্রতীকের বদলে শাপলা চেয়ে সোমবার ইসিতে আবেদন করেন। দলের দপ্তর সম্পাদক তুষার রহমান সশরীরে ইসিতে আবেদনপত্রটি জমা দেন। ভোলার মনপুরে বিশেষ অভিযানের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর 3টার দিকে আদালতের মাধ্যমে দুজনকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে। ভোরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহমান রাশেদ মোল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও 3 নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেশের বাজারে নিত্যপণ্য ভোজ্য তেলের দাম বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 6 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া প্রতি লিটারে পাম তেলের দাম 13 টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম 3 টাকা বাড়ানো হয়েছে। সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা থেকে বেড়ে 195 টাকা, খোলা সয়াবিনের দাম 177 টাকা এবং পাম তেলের দাম 163 টাকা করা হয়েছে।
রাজধানীর ফার্মগেট ও পূর্ব বাজার রাজাবাজার এলাকায় পরপর 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় আরিফুর রহমান হৃদয় নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। রোববার রাত 10টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশে জানায়, আটক হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক জানান, রাত 10টা 7 মিনিটের দিকে কারওয়ান বাজার দিক থেকে 3 আরোহী একটি মোটরসাইকেলে এসে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা পূর্ব রাজাবাজারের মসজিদের গলিতে গিয়ে আরও 2টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় দুজন পালিয়ে গেলেও হৃদয় নামে একজনকে হাতে নাতে আটক করা হয়। আটক হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনেকের অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় মার্কিন প্রেসিডেন্টের ভাষণ বাধাগ্রস্ত হয় এবং তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় এক সদস্য ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। ট্রাম্পের ভাষণের মাঝে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ তুলে ধরেন। সেখানে লেখা ছিল, ফিলিস্তিনকে স্বীকৃতি দিন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।